আজকে আমরা পড়ব অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুরের। প্রথমে লেখক পরিচিতি, যেখান থেকে অনেক ইম্পর্টেন্ট লাইন আছে এবং যেগুলো থেকে অনেক এমসিকিউই কমন আসে। প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে এবং কত বঙ্গাব্দে কত তারিখ জন্মগ্রহণ করেন, কোথায় জন্মগ্রহণ করেন, তিনি কত বছরে কতটি ছোট গল্প প্রকাশ করেছেন, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ রচিত গল্পটির নাম মুসলমানের গল্প। এটি কিন্তু প্রায়ই আসে, এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 20 শতকে রচিত গল্পে প্রকৃতি ও গীতময়তার স্থলে বাস্তবতাই প্রাধান্য পেয়েছে। তার উপন্যাসগুলোর মধ্যে আছে চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরের বাইরে, শিশির কবিতা। এগুলো ইম্পর্টেন্ট, কিন্তু যোগাযোগ যেটি লাস্টে আছে সেটি থেকে কিন্তু প্রায় এমসিকিউ আসে। যেহেতু আমরা চোখের বালি, গোরা, চতুরঙ্গ এগুলো প্রায় দেখে থাকি, কিন্তু যোগাযোগ এটি কিন্তু আমাদের কাছে বহুল প্রচলিত নয়। এ কারণে এমসিকিউ যদি আসে তবে কিন্তু যোগাযোগটাই দিয়ে দেওয়ার সম্ভাবনা বেশি। তো আজকে আমি যেগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে পরীক্ষার আগে যারা বাংলা সম্পর্কে বেশি সচেতন না, তারা যেন এটি দেখে পরীক্ষার আগে গিয়ে দেখে পরীক্ষার হলে একটি মোটামুটি ধারণা সহ লিখে দিয়ে আসতে পারে। তার রচিত বিশেষভাবে উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী। তার জীবন অবসান ঘটে 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট। বাংলা সহ এটি খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে অপরিচিতার যে মূল গল্প, সেখানে সবগুলো লাইন আমি বলবো না, যেহেতু আমি এখানে শুধুমাত্র পরীক্ষার আগে ওয়ান শট টাইপের দেখে যাওয়ার মতো আমি বলতেছি। ওনার বয়স 27। উনি উনি অনেক সুন্দর ছিলেন দেখতে, অনুপম। ওনাকে পণ্ডিত মশাইরা শিমুল ফুল এবং মাকাল ফলের সহিত তুলনা করতো, যেহেতু উনি সুন্দর ছিলেন কিন্তু কাজে কর্মে নিষ্কর্মা। ওনার বাবা একসময় গরিব ছিলেন, কিন্তু উকালতি করে প্রচুর টাকা আয় করেছেন এবং মৃত্যুতেই উনি যেন ওনার প্রথম অবকাশ পেয়েছিলেন। ওনার মা সেই জন্য কখনো অনুপমকে ভুলতে দিত না যে ওনারা গরিব হলেও এখন বড়লোক। আর এখানে বলা হচ্ছে আমি অন্নপূর্ণা কোলে গজাননের ছোট ভাইটি। এটি কিন্তু খ নাম্বারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন, এবং এই কোশ্চেনের কিন্তু ব্যাখ্যা আমাদের দেওয়াই আছে, সেটি হচ্ছে আমাদের শব্দার্থ সেকশনে। এই যে দেবী দুর্গার 2 পুত্র অগ্রজ গণেশ এবং অনুজ কার্তিকেয়। দুর্গার কোলে থাকা দেব সেনাপতি কার্তিকেয়কে বোঝানো হয়েছে ব্যঙ্গার্থ প্রয়োগ, মানে এটা মূলত ব্যঙ্গার্থ অর্থেই প্রকাশ হয়েছে। তো এইটা যদি মুখস্থ করে যাওয়া যায় এবং লিখে দেওয়া যায় তাহলে কিন্তু, আর সাথে কিছু লাইন যদি অ্যাড করে দেওয়া যায় তাহলে কিন্তু খ নাম্বারে ভালো একটি মার্কস পাওয়া যাবে। এবং প্রথমে খ নাম্বারে যে প্রথমে অনুধাবনমূলক যে একটা জ্ঞানমূলক টাইপের যে একটা লাইন লেখা থাকে খ নাম্বারে, সেখানে এই লাইনটি লিখে দিলে কিন্তু আমার মনে হয় যে নাম্বার ভালো আসবে। তারপরে হচ্ছে আমার আসল অভিভাবক আমার মামা। তো এখানে অনুপমের মামাকে নিয়ে অনেক কথাই বলা হবে, কারণ অনুপমের মামা হচ্ছে আসল ওনাদের অভিভাবক। উনি সব কিছু করেন, উনি সব কিছু দেখাশোনা করেন। যেহেতু অনুপমের বাবা মারা গেছে আর অনুপমের মা অনুপমকে যথেষ্ট স্নেহ করেন, এবং অনুপমের মামাও অনুপমকে যথেষ্ট পরিমাণ স্নেহ করেন। কিন্তু অনুপমের মামা বড় জোর বছর 6 বড় হবে অনুপমের চেয়ে, এবং এখানে লেখাও আছে যে বড় জোর বছর 6 বড়, কিন্তু ফলগুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। মানে অনুপমের মামা যে কি পরিমাণ স্বআগ্রহে ওনার যে বোনের সংসার অর্থাৎ অনুপমের মায়ের সংসারটাকে নিজের করিয়া নিয়েছেন, সেইটি আসলে প্রকাশ পেয়েছে। এবং ফলগুর বালি এটি কিন্তু খ নাম্বারে আসে, এবং এখানেও কিন্তু শব্দার্থ সেকশনে কিন্তু সেটি দেওয়া আছে। ফল্গু হচ্ছে ভারতের গয়া অঞ্চলে অন্তঃসলিলা নদী, নদীটির উপরের অংশে বালির আস্তরণ, কিন্তু ভিতরে জলস্রোত প্রবাহিত। মানে উনি নিজের অন্তরের মধ্যে, মানে উনি নিজের দায়িত্ব থেকেই যে অনুপমের মায়ের সংসারটিকে নিজের সংসার ভেবে সব কাজ করেন, নিজের মধ্যে নিয়ে নিয়েছেন, এই বিষয়টি আসলে প্রকাশ পেয়েছে। তাহাকে না খুঁড়িয়ে এখনকার এক গুণ্ড রস পাইবার জো নাই। মানে ফল্গু যে নদী, যেহেতু উপরে বালি এবং নিচে জল, সুতরাং আমাদেরকে যদি জল নিতে হয় তাহলে কিন্তু আমাদের প্রথমে বালিটাকেই খনন করে পরে কিন্তু জল নিতে হবে। সেরকম অনুপমের সংসারে যদি কোনো কিছু করতে হয় তাহলে আগে তার মামার সাথে আগে ডিল করতে হবে, এটি হচ্ছে আসল ব্যাপার। কন্যার পিতা মাত্রা স্বীকার করিবেন আমি সৎপাত্র,
তামাকটুকু পর্যন্ত খাই না, ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, তাই আমি নিতান্তই ভালো মানুষ। মানে এখানে অনুপমের গুণ বর্ণনা করা হয়েছে যে অনুপম সৎপাত্র, অনুপম তামাক খায় না, অনুপম মায়ের কথা শুনে এবং সংসারের সকল কাজকর্ম যেখানে ছেলেদের প্রয়োজন হয় সেখানে সে চাইলে এগুলো করতে পারে এবং অন্তঃপুরের শাসনে চলিবা করিয়াই আমি প্রস্তুত হয়েছি, যদি কোনো কন্যা স্বয়ংবরা হন তবে সুলক্ষণটি স্মরণে রাখিবেন। এখানে দেখে বুঝতে পারতেছি যে অনুপমের আসলে বিয়ের কথা চলছে। অনেক বড় হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল, কিন্তু মামা যিনি পৃথিবী আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল। ধনী কন্যা তার পছন্দ নয়, আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেট করিয়া আসিবে, এই তিনি চান। মানে উনি এরকম পাত্রী চান অনুপমের মামা যে ওনাদের সম্পদ থাকবে না অঢেল বেশি, কিন্তু ওনাদের মন মানসিকতা থাকবে সব কিছু দেওয়ার মতো, যাতে মেয়ের বাবা এবং মেয়ের বাড়ি তার কাছে মাথা হেট করিয়ে থাকেন এবং তাদের ছেলের বাড়ির যে মাঠ তাদের চেয়ে অনেক উপরে থাকে, অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থিমজ্জায় জড়িত। তিনি এমন বেহাই চান যার টাকা নেই অথচ সে টাকা দিতে কসুর করিবে না। এই যে তিনি এমন বেহাই চান যে টাকা নেই অথচ যে টাকা দিতে কসুর করিবে না, যাহাকে শোষণ করা চলিবে অথচ বাড়ি আসলে গুড়গুড়ি পরিবর্তে বাধা হুকায় তামাক দিলে যাহারা নালিশ খাটিবে না। গুড়গুড়ি আসলে একটি হুকা, যেটি বাধা হুকার চেয়ে অনেক দামি। তো গুড়গুড়ি পরিবর্তে বাধা হুকায় তামাক দিলে যাহার নালিশ থাকিবে না, মানে তাকে কম দামি হুকা দিলেও উনি কোনো নালিশ করবেন না। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে, সে ছুটিতে কলকাতায় আসে আমার মন উতুলা করিয়া দিল। এ বলিল, ওহে মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে। মানে অনুপমের বন্ধু হরিশ কানপুরে কাজ করে এবং সে কলিকাতায় আসে আমার মন উতলা করিয়া দিল। তার মানে অনুপমরা কলকাতায় থাকে আর হরিশ কানপুরে কাজ করে। এই যে তার মানে কলকাতা, মানে অনুপম কলকাতায় থাকে আর হরিশ তার বন্ধু কানপুরে কাজ করে। এবং এইটি খুবই ইম্পর্ট্যান্ট একটি এমসিকিউ। হরিশ কোথায় কাজ করে? কানপুরে। এবং হরিশকে, হরিশ হচ্ছে অনুপমের বন্ধু। কিছুদিন পূর্বে MA পাশ করিয়াছি, তার মানে অনুপম কিছুদিন পূর্বে MA পাশ করিয়াছে, তার মানে পড়াশোনা তার আপাতত শেষ। সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধুধু করে যাচ্ছে, পরীক্ষা নাই, উমেদারি নাই, চাকরি নাই, মানে তার এখন চাকরি বাকরি কিছুই নাই, উনি বেকার। এখন বিয়ে ছাড়া তার আর কোনো কারোর মতো কিছুই নেই। নিজের বিষয়ে দেখিবার চিন্তাও নেই, শিক্ষাও নাই, ইচ্ছাও নেই। থাকিবার মধ্যেও ভিতরে আছেন মা, বাইরে আছেন মামা। মানে তার অন্তঃপুরে আছেন তার মা এবং অন্তঃপুরের সব জিনিস তার মাই দেখাশোনা করেন এবং বাইরে যত কিছু তার মামা দেখাশোনা করেন, তাই আর তার কোনো কিছু টাকা পয়সা কিছু নিয়ে আর চিন্তা নাই। এমন সময় হরিশ আসিয়া বলে, মেয়ে যদি বলো তবে আমার শরীর মন বসন্ত বাতাসের বকুল বনের নবপল্লব রাশের মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বনিতে লাগিল। এইটি দিয়ে কিন্তু আসলে আমাদের অনুধাবন আসে, অর্থাৎ ওনার যে শরীর মন, মানে কথাটি শুনিবা মাত্রই উনি বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশের মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বনিতে লাগিল। মানে তার মনের মধ্যে একটি জোয়ার বইতে লাগলো এবং মনের মধ্যে খুবই একটি ভালো লাগা কাজ করতে লাগলো এবং নতুনত্বকে এক্সপ্লোর করার যে ইচ্ছা সেটা তার মনের মধ্যে আলো ছায়া বনিতে লাগলো। হরিশ মানুষ ছিল রসিক, রস দিয়ে বর্ণনা করিবার শক্তি তার ছিল, আর আমার মন ছিল তৃষ্ণার্ত। মানে আসলে অনুপম শুনতে চাচ্ছিল মেয়ের ব্যাপারে আসলে কিছু। আমি হরিশকে বললাম, আমাকে মামার কাছে কথাটা পারিয়া দেখো। যেহেতু ওদের সংসারে মামা ছাড়া কিছুই হয় না, তাই মেয়ে যদি পছন্দ হয় এবং বিয়ে করতে হয় আগে মামাকেই বলতে হবে। হরিশ আসর জমাইতে অদ্বিতীয়। কে আসর জমাইতে অদ্বিতীয়? হরিশ। এটি কিন্তু আসে এবং খুবই ইম্পর্ট্যান্ট লাইন, হরিশ আসর জমাইতে অদ্বিতীয়। মামাকেও তাহার মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না। কথাটা তার বৈঠকে উঠিল। মেয়ের বাপের খবরটা তার কাছে গুরুতর। বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনই। আগে বলছিলাম যে আসলে অনুপমের মামা এমন বেহাই চান যার কাছে টাকা নাই, কিন্তু টাকা উজাড় করে দিলে তার কোনো কৃপণতা থাকবে না। আসলে এরকম বেহাই তিনি কল্যাণীর বাবা ওরকমই ছিলেন, শম্ভুনাথ বাবু। এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘাট ভরা ছিল। মানে একসময় লক্ষ্মীর মঙ্গল ঘট বলতে বোঝাচ্ছে একসময় কল্যাণীদের অবস্থা খুবই ভালো ছিল এবং লক্ষ্মী মানে আসলে টাকা পয়সার ধন দৌলতের দেবী।
মানে এক সময় কল্যাণীদের অবস্থা খুবই ভালো ছিল, কিন্তু এখন আর তেমন অবস্থা নাই। এখন তার শূন্য বলিলে চলো, অথচ চলার সামান্য কিছু বাকি আছে। দেশে বংশমর্যাদা লোকে চলা সহজ নয় বলে তিনি পশ্চিমে গিয়ে বসবাস করে দিচ্ছেন। মানে নিজের এলাকায় তিনি বসবাস করেন না, কারণ তার এখন টাকা পয়সা নাই। আসলে কিছু ব্যাপার স্যাপার থাকে। নিজের নিজের এখানে তিনি বসবাস করেন, এখন পশ্চিমে গিয়ে বসবাস করছেন, মানে দূরে গিয়ে। সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন। একটি মেয়ে ছাড়া তার আর কেউ নাই, মানে একমাত্র কল্যাণী আছে। যেহেতু একমাত্র মেয়ে কল্যাণী, তাই তাহার পিছনে সমস্ত টাকা ঢালিতে উনি কোনো কৃপণতা করবেন না অবশ্যই। কিন্তু মেয়ের বয়স যে 15, মেয়ের বয়স কত? মেয়ের বয়স হচ্ছে 15, মেয়ের বয়স 15। তাই শুনে আমার মন ভালো। আসলে ওই সময়ে মেয়েদের খুব আগে বিয়ে দিয়ে দেওয়া হতো, এবং 15 বছরটাই ওনাদের কাছে অনেক বেশি। বংশতে কোনো দোষ নাই, না দোষ নাই। বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজে পান না। একে তো বরের হাট মহার্ঘ, তারপরে ধনুক ভাঙা পণ। মানে একে তো ভালো বর পাওয়া যাইত না, তার মধ্যে আবার পণ দিতে হইতো অনেক বেশি। কাজে বাপ কেবলই সবুর করিতেছেন, কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না। যাই হোক, হরেশের সরস রসনার গুণ আছে, মার মন নরম হইল। কলকাতার বাহিরে আসলে মামা যাইতে চান না, কিন্তু কলকাতার বাইরে যে পৃথিবীটা আছে সমস্তটাকে মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। আসলে আন্দামান দ্বীপ সম্পর্কে আমাদের সেকশনে বলা আছে, আমাদের শব্দার্থ সেকশনে। এই যে আন্দামান দ্বীপ ভারতের সীমানাভুক্ত বঙ্গোপসাগরের দ্বীপ বিশেষ। স্বদেশী আন্দোলনের যুগে রাজবন্দীদের নির্বাসন শাস্তি দিয়ে আন্দামানে পাঠানো হতো। তার মানে আন্দামান হলো খুবই দূরের জায়গা, যেখানে আসলে কোনো জনবসতি নাই, মানে দূরে খুব একটা জায়গা, মানে লোকশূন্য জায়গা বোঝানো হয়েছে, মানে যেটা আসলে থাকার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। জীবনে একবার বিশেষ কাজে তিনি কেন্নাগড় পর্যন্ত গিয়েছিলেন। জীবনে একবার তিনি বিশেষ কাজে কোন পর্যন্ত গিয়েছিলেন? কেন্নাগড় পর্যন্ত। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মামা যদি মনে হতেন, তবেই তিনি হাবড়ার পুল পার হওয়াটাকে তাহার সংহিতে একেবারে নিষেধ করিয়া দিতেন। মনু বলতে এখানে মনি ঋষি, যারা শাস্ত্র প্রণয়ন করে, এই ধরনের কথা বলা হয়েছে। এবং যেহেতু মনু ঋষিরা শাস্ত্র প্রয়োগ করেন, তাহলে ওনার মামা যদি আসলে এরকম মনু হতেন, তাহলে উনি হাবড়ার পুল পার হওয়াটাকেই শাস্ত্র থেকে উঠিয়ে দিতেন আর কি। মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখে আসিব, সাহস করিবার প্রস্তাব করিতে কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাকে পাঠানো হলো সে আমার বিনু দাদা, আমার পিস্তুত ভাই। বিনু দাদা হলো অনুপমার পিস্তুত ভাই। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট লাইন। এবং ওনার ভাষা ছিল অত্যন্ত স্বল্প, এবং শুধু স্বল্প ভাষা ছিলেন। মানে উনি যদি অনেক ভালো কিছু দেখতেন, উনি তখন বলতেন ভালো। তার মানে উনি সবসময় অতিরঞ্জিত করে কিছু বলতেন না, বরং কম কম বলতেন ভালো জিনিসকেও। তখন যখন জিজ্ঞেস করা হলো বিনু দাদাকে যে আসলে মেয়ে কেমন, বিনু দাদা বললেন মন্দ নহে খাটে শোনা বটে, তার মানে মেয়ে অত্যন্ত ভালো। তার কথা শুনে বোঝা গেল। তখন অনুপম বুঝিল আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। প্রজাপতি হচ্ছে বিয়ের দেবতা। তো শম্ভুনাথ বাবু বিবাহের 3 দিন পূর্বে আসেন। প্রথম দেখেন অনুপমকে চোখে 3 দিন পূর্বেই। শম্ভুনাথ বাবু হচ্ছেন কন্যার বাবা, এবং উনি হরিশকে অনেক বিশ্বাস করে কিন্তু এই বিয়েতে রাজি হয়েছিলেন। ওনার বয়স 40-এর কিছু এপারে বা ওপারে, 40-এর কিছু এপারে বা ওপারে। এটা কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। চুল কাঁচা, গোফে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র, সপুরুষ বটে। ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পড়িবার মতো চেহারা। মানে উনি মেবি লম্বা ছিলেন, এবং দেখতেও ভালো ছিলেন মোটামুটি। শম্ভুনাথ বাবু ছিলেন আসলে একটু গম্ভীর টাইপের। উনি তেমন কোনো কথা বলতেছিলেন না, কিন্তু মামা তার কথা অনর্গল ছুটতেছিল। উনি ধনে মানে কত বড়, ওনাদের কত বড় ওনার কত সম্পদ আছে, এইসব আর কি বলতেছিলেন, নিজেদের বড়াই করছিলেন আর কি। লোকটা অত্যন্ত নির্জীব, মানে শম্ভুনাথ বাবু মানে মেয়ের বাবা অত্যন্ত নির্জীব টাইপের। বিদায়ের সময় সংক্ষেপেই মামা তাকে বিদায় দিল, গাড়িতে তুলে দিতে গেলেন না। এটি কিন্তু খুবই অপমানজনক একটি ব্যাপার, কিন্তু তাতে উনি কোনো মাইন্ড করেন নাই। আসলে অনুপমার মামা যেমন বেহাই চাইছিলেন, এমন বেহাই তিনি পাইছিলেন। তো পণ সম্পর্কে সব কিছু কথা পাকাপাকি হয়ে গেছে। তখন বিয়েতে অনেক পণ দিতে হইতো। তো মামা সব কিছু ঠিকঠাক করে নিয়েছিলেন। কতটুকু, কত ভরি গয়না, কত টাকা, কত কি দেওয়া লাগবে, সেটা আগে থেকে ঠিক হওয়া ছিল। অনুপম এসবের কিছুর মধ্যে ছিল না, কারণ ও মনে করতো যে এটা বিয়ের একটা খুবই বড় একটা পার্ট,
এবং একটি ইম্পর্ট্যান্ট পার্ট যেটা অবশ্যই করা লাগে। আপনারা যদি চান যে অপরিচিতা গল্পের সেকেন্ড পার্ট আসুক এবং আমার কাছ থেকে বুঝতে চান, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি নেক্সট পার্ট আপলোড করব, না হলে আমি আপলোড করব না।